Welcome to Sports Live, presented by White Plus Pro Sensitive Toothpaste. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগের ম্যাচের ব্যর্থতা ভুলে সিরিজে ফেরার লক্ষ্য টাইগারদের। আবহাওয়া বিবেচনায় টস গুরুত্বপূর্ণ হবে বলছেন শরীফুল ইসলাম। ব্যাটারদের থেকে আরও সাপোর্ট পাবেন বোলাররা, বিশ্বাস এই পেসারের। প্রথম ওয়ানডের মতো কিছুটা মন্দর উইকেট হবে, পরে বল করাটাই ভালো মনে করছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার নাথান স্মিথ। মিরপুরে ম্যাচ শুরু সকাল 11টায়। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার চ্যালেঞ্জ যখন সামনে, তখন বাংলাদেশের সবচেয়ে বড় মাথা ব্যথা ব্যাটারদের বাজে ফর্ম। লিটন, শান্ত, আফিফদের টানা 50হীন ইনিংসে ফুটে উঠছে টাইগারদের ব্যাটিংয়ের চিত্র। মিডল লোয়ার অর্ডারেও কেউই হতে পারছেন না ভরসা। প্রথম ম্যাচের শেষ মুহূর্তে মোস্তাফিজের ইনজুরিতে একাদশে সুযোগ পাওয়া শরীফুলের বিশ্বাস, ব্যাটারদের থেকে আরও অনেক সাপোর্ট পাবে বোলাররা। ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরাও তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। ক্রিকেট খেলা এরকম আসেই যে এক ইউনিট ভালো করে আর এক ইউনিট একটু ফেল করে। সো এটা নিয়ে আমরা আশাবাদী যে নেক্সট ম্যাচ ইনশাল্লাহ ভালো করবো। ট্রু উইকেটের পরিকল্পনা থাকলেও স্লো আর আনইভেন উইকেটেই খেলতে হয়েছে প্রথম ওয়ানডে। টসটা গুরুত্বপূর্ণ হবে বলছেন জাতীয় দলের এই পেসার। মানিয়ে নিতে হবে অতিরিক্ত গরমের সাথেও। যে ওয়েদার, আমার মনে হয় যে এখানে ওয়ানডে খেলাটা হঠাৎ করে এসে, আমার কথাই বলি, আমি তো টি20 খেলে আসছি, তারপরে সাডেনলি আল্লাহর মতো ম্যাচ খেলছি। সো তারপরেও অ্যাডজাস্ট করে নিছি। সো আমার মনে হয় যে টসটা একটু ইম্পর্টেন্ট। সো দেখা যাক নেক্সট ম্যাচে এখন টস কী হয়, তারপরে দেখা। অপরদিকে নিউজিল্যান্ডের লক্ষ্য মিরপুরেই সিরিজ নিশ্চিত করা। আগের ম্যাচের মতোই উইকেট কিছুটা মন্থর হবে মনে করছেন অলরাউন্ডার নাথান স্মিথ। শরীফুলের সুরেই বললেন টসটা হবে গুরুত্বপূর্ণ। আমার মনে হয় উইকেট আগের ম্যাচের মতোই হবে, কিছুটা ঘাসও আছে উইকেটে। আমরা ব্যাটারদের কাছ থেকে বার্তা পেয়ে উইকেটের সাথে মানিয়ে নিয়েছিলাম। টস গুরুত্বপূর্ণ, পরে বোলিং করাটা ভালো হবে। অবশ্যই বাংলাদেশকে চাপে রেখে সিরিজ জয় বড় কিছুই হবে। তবে শরীফুলের বিশ্বাস, পরাজয় ছাপিয়ে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে টিম টাইগার্স। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার হিসেব নিকেশ, সঙ্গে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াই। গেল 1.5 বছরে ওয়ানডেতে বাংলাদেশ রান তাড়া করেছে 8 ম্যাচে, যার মধ্যে জয় আছে মাত্র একটিতে, সেটিও পাকিস্তানের বিপক্ষে সবশেষ এই মাঠেই 114 রান তাড়া করে। ব্যাটিংয়ে বাংলাদেশের দৈন্যদশাটা স্পষ্টই। সিরিজে ফেরা সেই লড়াইয়ে ব্যাটারদের থেকেই সবচেয়ে বেশি সাপোর্টটা আশা করেন পেসার শরীফুলও। সেই ফেরার লড়াইয়ে কি জিততে পারবেন শান্ত, মিরাজরা? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হিসাবি ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশি ব্যাটাররা। ডট বলের আধিক্য আর সিঙ্গলস ডাবলসে পিছিয়ে থেকে কিউইদের কাছে ম্যাচ হারে টাইগাররা। 8-এ নেমে নাথান স্মিথ যেখানে প্রায় 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, সেখানে 6-এ নামা আফিফ খেলেছেন 49 বলে 27 রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচে একই ভুলের পুনরাবৃত্তি হলে সিরিজ হাতছাড়া হবে মিরাজ, লিটনদের। হিসাবের খেলা ক্রিকেট, হোম অফ ক্রিকেটের এই 22 গজে সেই হিসেবটাই প্রথম ওয়ানডেতে মেলাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে কিউইরা ঠিকই হিসেব মিলিয়েছিল। তারা যখন আগে ব্যাট করতে নামে এই সার্ফেসে অনেক বেশি ক্যালকুলেটিভ ক্রিকেট তারা খেলেছে, তারাও ডট খেলেছে। যদি নিউজিল্যান্ডের ইনিংস দেখা যায়, তাহলে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ডট খেলেছে 147টা। বাংলাদেশ যখন 248-এর লক্ষ্যমাত্রা তাড়া করতে নামে, তখন বাংলাদেশ ডট খেলেছে, তবে একটু বেশি। বাংলাদেশ ডট খেলেছে 171টা, অর্থাৎ 24টা ডট বাংলাদেশ বেশি খেলেছে। ম্যাচ হেরেছে কিন্তু 26 রানে। যদি সিঙ্গেলস নেয়ার হিসাব করা হয়, তাহলে নিউজিল্যান্ড এর ব্যাটাররা সিঙ্গেলস নিয়েছে 110টা। কম্পেয়ার করলে বাংলাদেশের ব্যাটাররা সিঙ্গেলস নিতে পেরেছে 90টা। এখানেও 20টা রান কম করেছে বাংলাদেশ। ডাবলসের হিসেবে 13টা ডাবলস কিউই ব্যাটাররা নিতে পেরেছে। বাংলাদেশ সেক্ষেত্রে ডাবলস নিতে পেরেছে 8টা, অর্থাৎ 5টা ডাবলস কম নিয়েছে, এখানে 10টা রান। ট্রিপলের জায়গায় দেখলে একটা ট্রিপল নিতে পেরেছে কিউইরা, অন্যদিকে ট্রিপলের খাতাটা
0 বাংলাদেশের জন্য। দ্বিতীয় ওয়ানডের আগে সেই হিসেব নিকেশ মাথায় থাকছে কি বাংলাদেশের, এটা একটা প্রশ্ন বই কি। প্রথম ইনিংসে যখন নিউজিল্যান্ড ব্যাট করলো, তাদের হেনরি নিকলস, উইল ইয়াং কিংবা ডিন ফক্সট্রপ যে ধরনের ইনিংস খেলেছেন, সেই ধরনের ইনিংস কিন্তু সাইফ হাসান, তাওহিদ হৃদয় কিংবা লিটন দাসরা পুষিয়ে দিয়েছিলেন। তবুও বাংলাদেশ ম্যাচটা হেরেছে এখানে, যেখানে 8 নম্বরে নেমে ন্যাথন স্মিথের মতো ব্যাটার নট আউট থাকেন 22 বলে 21 রান করে প্রায় 100 স্ট্রাইক রেটে। সেখানে 6 নম্বরে নেমে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলা আফিফ ধ্রুব, তিনি করেছেন 49 বল থেকে 27 রান, স্ট্রাইক রেট মাত্র 55। এই ধরনের ক্যালকুলেটিভ ইনিংসে পিছিয়ে গেছে বাংলাদেশ। প্রেস কনফারেন্সে এসেছিলেন ন্যাথন স্মিথ, তিনি দারুণ পারফরমেন্স করেছিলেন প্রথম ওয়ানডেতে। তিনি সিমিলার কাইন্ড অফ উইকেট এক্সপেক্ট করছেন দ্বিতীয় ওয়ানডেতেও। আর সেই উইকেটে বাংলাদেশ যদি হিসেবি ক্রিকেটটা না খেলতে পারে, তাহলে সিরিজটা হতে পারে হাতছাড়া। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো পেসার রুবেল হোসেনকে সম্মাননা দেবে বিসিবি। মিরপুরে বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের আগে তাকে সম্মাননা জানানো হবে। কদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান রুবেল হাসান। সেখানে তাকে শুভেচ্ছা জানান বিসিবির বর্তমান সভাপতি ও সাবেক সতীর্থ তামিম ইকবাল। এবার বন্ধু রুবেলকে মাঠ থেকে বিদায় জানাবেন বিসিবি সভাপতি। সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাবেক এই পেসারের হাতে তুলে দেওয়া হবে বিশেষ সম্মাননা। জাতীয় দলের হয়ে রুবেল সবশেষ খেলেছিলেন 2021 সালে। এরপর ঘরোয়া ক্রিকেট চালিয়ে গেলেও জাতীয় দলে ফেরা হয়নি তার। 2009 সালে অভিষেকের পর লাল সবুজ জার্সিতে 129 ওয়ানডে, 36 টেস্ট ও 28 টি20 উইকেট নিয়েছেন রুবেল হোসেন। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে দ্বিতীয় ধাপে আরও 171 জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড ও ভাতা তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এর ফলে মোট 300 অ্যাথলেট এখন সরকারের এই বিশেষ সুরক্ষা কবচের আওতায়। এনএসসি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, পারফরম্যান্সের ভিত্তিতেই প্রতি 4 মাস অন্তর হালনাগাদ করা হবে এই তালিকা। এক মঞ্চে দেশসেরা বিভিন্ন ডিসিপ্লিনের 171 জন খেলোয়াড়, এমন দৃশ্য বিরল। গেল 30 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে যে যাত্রা শুরু, তার পূর্ণতা পেল দ্বিতীয় ধাপে। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে নতুন করে 17টি ফেডারেশনের 171 জন ক্রীড়াবিদের হাতে তুলে দেয়া হলো বিশেষ ক্রীড়া কার্ড ও মাথাপিছু প্রতি মাসে 1 লাখ টাকা। দ্বিতীয় ধাপে 171 জন ক্রীড়াবিদদেরকে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড ইতিমধ্যে প্রদান করা হয়েছে। সরকারের আওতায় এনে আপনাদেরকে এখন থেকে প্রতি মাসে আপনাদের নির্ধারিত সময়ে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আপনাদের এই প্রতিজন ক্রীড়াবিদদেরকে 1 লক্ষ টাকা করে যে ক্রীড়া ভাতা সরকার প্রদান করছে, আপনাদের প্রত্যেকের কাছে চলে যাবে। এবারে তালিকায় প্রাধান্য পেয়েছে ফুটবল। পুরুষ ও নারী দলের 18 জন করে মোট 36 জন ফুটবলার পেয়েছেন এই অনন্য সুবিধা। হকির নারী ও পুরুষ জাতীয় দলও পেল এই মর্যাদা। শুধু জাতীয় দলই নয়, ফেরদৌসী আক্তার মারিয়াকে ক্রীড়া ভাতা দেবার মধ্য দিয়ে প্রথমবারের মতো ট্রায়ালথনকে স্বীকৃতি দিল সরকার। সাইক্লিস্ট রাকিবুল ইসলামদের জন্য এটা বিরাট পাওয়া। আমাদের দলেরই অনেক মেয়েরা এখনো খেলার মধ্যে আছে, তাদেরকেও যেন পর্যায়ক্রমে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের আওতায় আনা হয়। দেশকে আমরা রিপ্রেজেন্ট করি, তো ওনারা এটা চিন্তা করেছে, রিসেন্ট গভর্নমেন্ট এটা চিন্তা করেছে আমাদেরকে নিয়ে, এই জন্য আমরা খুবই হ্যাপি। আমাদের প্যারেন্টসরা যদি এটা দেখেন, তো তারা একটু উৎসাহিত হবে যে আমার ছেলে না দিন শেষে একটা টাকা, একটা ভালো অ্যামাউন্ট তারা আর্ন করতেছে। সরকারের এই মহাপরিকল্পনায় বছরে ব্যয় হবে প্রায় 60 কোটি টাকা। মোট 500 জনকে এই তালিকায় আনলে কমবে খেলোয়াড়দের দুশ্চিন্তা। প্রবলেম ফেস করতেছে সব প্লেয়াররাই, তো তার ভিতরে এত বড় একটা উদ্যোগ নিছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ সে কিন্তু একজন প্লেয়ার মানুষ, কারণ প্লেয়ার দুঃখ কিন্তু সেই বুঝে। সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, যেটার মাধ্যমে অনেক প্রতিযোগিতা বাড়বে অবশ্যই। সেক্ষেত্রে প্লেয়ার বাছাই অনেক কঠিনই বলা যায় হয়ে যাবে আর কি। পেশাদারিত্ব আর পারফরমেন্সের মেলবন্ধনে দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক যুগের সূচনা হলো। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে এই ক্রীড়া কার্ডই হতে পারে আগামীর লাল সবুজ প্রতিনিধিদের বিশ্বজয়ের মূল অনুপ্রেরণা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।
ডিপিএল এর দলবদলের দ্বিতীয় দিনে লেজেন্ডস অফ রূপগঞ্জে যোগ দিলেন জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস ও মেহেদী মিরাজ। ঢাকা লিগে মিরাজের সাথে প্রথমবার খেলবেন লিটন। জানালেন চেষ্টা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার, বন্ডিং ঠিক রেখে এগোতে চান মিরাজও। আর ক্লাবের কর্ণধার লুৎফর রহমান বাদল জানালেন বোর্ড সভাপতি তামিম ইকবাল ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুরোধে ফিরছে ডিপিএলে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় ও শেষ দিনের দলবদল। মিরপুরের সিসিডিএম কার্যালয়ে দলবদলে অংশ নিলেন বাংলাদেশের সাদা বলের দুই ফরম্যাটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। লেজেন্ডস অফ রূপগঞ্জে যোগ দিয়েছেন জাতীয় দলের ওয়ানডে ও টি-20 ক্যাপ্টেন। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগের দিন অনুশীলন শেষে এই দলবদল সম্পন্ন করলেন মিরাজ লিটন। ডিপিএল এর গত আসরে মোহামেডানের নেতৃত্বে ছিলেন মিরাজ। শুরুতে দল না পেলেও শেষ দিকে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন লিটন। এবার দুজনই একসঙ্গে প্রথমবারের মতো খেলবেন রূপগঞ্জের হয়ে। এবার একটা নতুন টিম, আর আমরা তো বাদল ভাইকে সবাই আগে থেকেই চিনি। বরাবরের মতন উনি সবসময় চেষ্টা করে ভালো টিম করার জন্য। চেষ্টা করবো আমরাও, যে দুজন প্লেয়ার আমরা চেষ্টা করবো যে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাই যেন টিমের হেল্প হয়। থ্যাংক ইউ বাদল ভাই যে আমাদেরকে পিক করার জন্য, এবং আশা করি যে আপনার টিম থেকে আরও অনেক ভালো প্লেয়ার প্রডিউস করবেন বাংলাদেশ টিমের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য। আমরা দুজন এবার প্রথম খেলছি, আমরা সবাই একসাথে বন্ডিং ওয়াইজ খেলতে পারি। আশা করি অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। মিরাজ লিটন ছাড়াও রূপগঞ্জে আছেন জাতীয় দলের সাইফ হাসান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শরীফুল ইসলামদের মতো ক্রিকেটার। এছাড়া হাবিবুর রহমান সোহান, আশিকুর রহমান শিবলি, সামিউন বশির, স্বাধীন ইসলামের মতো তরুণদেরও দলে টেনেছে রূপগঞ্জ। তবে প্রিমিয়ার লিগের এবারের আসরে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল রূপগঞ্জের। বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ফোন পেয়ে দল গঠনে ইতিবাচক হন ক্লাবটির মালিক লুৎফর রহমান বাদল। সরকারের ক্রীড়া মন্ত্রী, আমাদের বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল আমাকে রিকোয়েস্ট করেছিল। আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমি টিমের যা ছিল সবার সাথে সব থেকে আমি তাদেরকে ছেড়ে দিয়েছিলাম, কিছু ধরে রাখতে পেরেছি। তারপরে আমাদের ন্যাশনাল এখন আইকন দুইজনই, দুই ফরম্যাটের ক্যাপ্টেন, এবং আশা করছি এদেরকে নিয়ে এবার আমরা চ্যাম্পিয়ন ফাইটে থাকবো। দুজনই ক্যাপ্টেন, ওরা ডিসিশন নেবে কে ক্যাপ্টেন। শনিবার প্রথম দিনে দলবদল করেছিলেন ৭৯ ক্রিকেটার। গত মৌসুমে অর্থনৈতিক সংকটের অজুহাতে ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে দিয়েছিল ক্লাবগুলো। তবে এই মৌসুমে আবারও পুরনো ছন্দে ফিরছে ঢাকা প্রিমিয়ার লিগ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ অলিখিত ফাইনাল। ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি টেবিল টপার আর্সেনাল ও শিরোপার অন্যতম দাবিদার ম্যানচেস্টার সিটি। ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত 9:30টায়। গানাররা শীর্ষে থাকলেও এক ম্যাচ হাতে রেখে মাত্র 6 পয়েন্ট পিছিয়ে সিটিজেনরা। সাম্প্রতিক ফর্ম আর পরিসংখ্যান দুই দিকেই এগিয়ে পেপ গার্দিওলার দল। ঘরের মাঠে শেষ 14 ম্যাচে অপরাজিত সিটি, অন্যদিকে শেষ 4 ম্যাচে মাত্র 1 জয় আর্তেতার শিষ্যদের। গার্দিওলার জন্য ডু অর ডাই ম্যাচ, কারণ এই ম্যাচ হারলে শেষ শিরোপার স্বপ্ন। তবে হাল ছাড়তে নারাজ আর্টেতা। 22 বছরের আক্ষেপ ঘোচানোর লড়াইয়ে আজ আর্সেনালের সামনে টিকে থাকার অগ্নি পরীক্ষা। বাংলাদেশ শ্রীলঙ্কা নারী ওয়ানডে সিরিজের খবর। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে সোমবার মুখোমুখি হবে দুই দল। সকাল 9:30টায় শুরু হবে দু দলের লড়াই। এর আগে রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী ক্রিকেট আয়োজনকে সামনে রেখে ট্রফি উন্মোচন করেছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের দুই অধিনায়ক। রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে 22 ও 25 এপ্রিল। এরপর সিলেটে 28 ও 30 এপ্রিল এবং 2 মে হবে টি-20 সিরিজের 3টি ম্যাচ। এর আগে রাজশাহীর এই স্টেডিয়ামে ইমার্জিং কাপের খেলা হলেও জাতীয় দলের অংশগ্রহণে আন্তর্জাতিক ম্যাচ হয়নি কখনো। বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের সিরিজ দিয়ে অবসান হতে যাচ্ছে সে অপেক্ষার। বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখছেন। সিরিজটা আমাদের জন্য খুব ভালো একটা প্রিপারেশন হবে, কারণ এর আগে যতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছি, এর আগে আমাদের কোনো ওয়ার্ল্ড কাপের আগে আমরা ইন্টারন্যাশনাল সিরিজ ওইভাবে পাইনি, বাট এবার পাচ্ছি। সো এটা আমাদের টিমের জন্য বলবো একটা বড় অপরচুনিটি। 2026 ফিফা বিশ্বকাপে মাঠের লড়াই শুরুর আগেই নিউ ইয়র্কে শুরু হলো বিতর্কের ঝড়। ফাইনাল সহ 8টি ম্যাচের ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামে ট্রেনে করে যাতায়াতের জন্য দর্শকদের গুনতে হবে $150 মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় 18,000-এরও বেশি
ট্রেনের ভাড়া এক লাফে বাড়ানো হয়েছে 10 গুণেরও বেশি। সাধারণ সময়ের তুলনায় এই অস্বাভাবিক ব্যয় বৃদ্ধিতে ক্ষোভে ফুঁসছেন ফুটবল প্রেমীরা। 2026 সালের ফুটবল মহাযজ্ঞের চূড়ান্ত মঞ্চ তৈরি হচ্ছে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। স্বপ্নের সেই ফাইনাল সহ মোট 8টি হাই ভোল্টেজ ম্যাচের সাক্ষী হতে মুখিয়ে আছে বিশ্ব। কিন্তু ফুটবলীয় রোমাঞ্চের আগেই সমর্থকদের পকেটে যেন বড়সড় এক গোল দিয়ে বসলো স্থানীয় কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক থেকে মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতের ট্রেন ভাড়ার ঘোষণা করা হয়েছে $150 মার্কিন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 18,473 টাকা। অবাক করার মতো বিষয় হলো এটি স্বাভাবিক সময়ের ভাড়ার তুলনায় 10 গুণেরও বেশি। গত শুক্রবার এমন ঘোষণা আসার পর থেকেই আকাশচুম্বী ভাড়ার ধাক্কায় ক্ষুব্ধ ফুটবল প্রেমীরা। এনজে ট্রানজিটের প্রেসিডেন্টের দাবি, বিশ্বকাপের সময় অতিরিক্ত চাপ সামলাতে এবং উন্নত সেবা নিশ্চিত করতেই এই বিশেষ টোল বা ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, যাতায়াতের এমন খরচ সাধারণ ফুটবল প্রেমীদের স্টেডিয়াম বিমুখ করতে পারে। নিউ ইয়র্কের স্থানীয়দের পাশাপাশি ভুক্তভোগী হবেন দেশ বিদেশ থেকে আসা হাজারো পর্যটক। এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, যাতায়াত ব্যবস্থার খরচ সামলাতে মার্কিন ফেডারেল ফান্ড থেকে আয়োজক শহরগুলোর জন্য $10 কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে নিউ ইয়র্ক ও নিউ জার্সি পাচ্ছে $1.4 কোটি, বোস্টন ও ম্যাসাচুসেটস পাচ্ছে $87 লাখ। মাঠে বল গড়ানোর আগেই কি তবে মাঠের বাইরের এই বিতর্ক ফিকে করে দেবে বিশ্বকাপের আনন্দ? সাধারণ মানুষের প্রত্যাশা, ফিফা এবং স্থানীয় প্রশাসন বিষয়টি পুনর্বিবেচনা করবে। তা না হলে সাধারণ সমর্থকদের জন্য 2026 বিশ্বকাপ কেবল টেলিভিশনের পর্দাতেই সীমাবদ্ধ থেকে যাবে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। জাতীয় দলে ফেরার উপলক্ষটা আরও যেন দীর্ঘ হলো মোহাম্মদ রিজওয়ানের। পিএসএলে তার দল রাওয়ালপিন্ডিজের ধারাবাহিক ব্যর্থতায় মরিচা ধরেছে নিজের পারফরম্যান্সেও। একটা সময় পাকিস্তান জাতীয় দলের অটো চয়েস এই ওপেনারের ব্যাট থেকে এসেছে 7 ম্যাচে মাত্র 107 রান। তবে দমে না গিয়ে পারফরম্যান্স দিয়েই আবারও রঙিন জার্সিতে ফিরতে চান রিজওয়ান। সময়টা যেন কিছুতেই ভালো কাটছে না মোহাম্মদ রিজওয়ানের। মাঠের লড়াইয়ে ব্যাটে নেই রান, আর মাঠের বাইরে বাড়ছে সমালোচনার পাহাড়। পাকিস্তান সুপার লিগে এবারের আসরটা তার সামনে যেন হাজির হয়েছে একরাশ হতাশা নিয়ে। 7 ম্যাচের সবকটিতে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তার দল রাওয়ালপিন্ডিজ। দলের এমন করুণ দশার সমান্তরালে রিজওয়ানের ব্যক্তিগত পারফরমেন্সও হয়েছে ম্লান। 7 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র 107 রান। ওপেনার হিসেবে দলের হাল ধরার কথা থাকলেও প্রত্যাশা মেটাতে পুরোপুরি ব্যর্থ এই অভিজ্ঞ ব্যাটার। অথচ এই টুর্নামেন্ট ছিল নিজেকে প্রমাণের মোক্ষম সুযোগ, কারণ দীর্ঘ 1.5 বছর ধরে জাতীয় দলের রঙিন পোশাকে ব্রাত্য তিনি। সবশেষ ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের কাছে হারের পর উঠে আসে রিজওয়ানের অবসর প্রসঙ্গ। বিগ ব্যাশ চলাকালীন দল নির্বাচনের সময় আমি স্পষ্ট করে বলেছিলাম, পারফরমেন্সের ভিত্তিতে আমি পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য নই। কিন্তু আমি সেই একই ব্যক্তি যাকে আপনারা বলেছিলেন যে সে ছক্কা মারতে পারে না। 33 বছর বয়সী ওপেনার এখনই পাকিস্তানের হয়ে খেলার আশা ছাড়ছেন না, বরং তার কণ্ঠে ঝরল লড়াই করে ফিরে আসার জেদ। আমি মানুষ, ভুল করতেই পারি। আমার পারফরমেন্স ভালো নয় তার মানে এই নয় যে আমি মনোবল হারিয়ে ফেলবো কিংবা আপনাদের সামনে অলস বসে থাকবো। আমার যদি সামর্থ্য থাকে তবে অবশ্যই আমি সুযোগ পাবো। ব্যর্থতার এই চক্র কাটিয়ে রিজওয়ান কি আবারও ফিরবেন চিরচেনা ফর্মে, নাকি নীরবেই জায়গা ছেড়ে দিতে হবে উত্তরসূরিদের জন্য? প্রশ্নের এই উত্তরটা হয়তো সময়ই বলে দেবে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।